আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতি এবারও আয়োজন করে পানিহাটি পুস্তক মেলা। অমরাবতীর মাঠে 13ই মার্চ থেকে 18ই মার্চ প্রায় 50টির বিভিন্ন লিটল ম্যাগাজিন ও বইয়ের স্টল ছিল। পানিহাটির বিভিন্ন প্রান্তের প্রায় 50টির বেশি সাংস্কৃতিক সংগঠন, কেউ আবৃত্তি, কেউ নৃত্য, কেউ সঙ্গীত নিবেদন করেছে এই কদিনের পুস্তক মেলায়। একই সঙ্গে হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার, যেমন ভাষা বিষয়ক সেমিনার, সাহিত্য ভাষা বিষয়ক সেমিনার, তেমনি নারীর ক্ষমতায়নের প্রশ্নে একটি উল্লেখযোগ্য সেমিনার। এরকম আরও বহুবিধ অনুষ্ঠান ছিল। কবি সম্মেলন, কবিরাও কবিতা পড়েছেন এখানে। পানিহাটি পুস্তক মেলা সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগকে পুষ্ট করেছে। প্রচুর মানুষ এই পুস্তক মেলায়, বিশেষ করে যারা সংস্কৃতি প্রেমী, যারা একেবারে সাহিত্য সংস্কৃতির পছন্দ করা মানুষ, তারা এই মেলায় অবশ্যই উপস্থিত থেকেছেন। আমরা আপনাদের দেখাবো আমাদের ক্যামেরায় ধরা বিভিন্ন অনুষ্ঠানের মুহূর্ত। আপনারা দেখুন। তারা বিভিন্নজন বিভিন্ন ক্ষমতায় প্রতিষ্ঠিত বর্তমান সমাজে। সুতরাং তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ স্কুল টিচার, কেউ বা আইএএস পরীক্ষা দিয়ে জেলাশাসক, কেউ বা বিডিও। তার মানে আমি স্বনির্ভরতার পথে আমার ছাত্রীদেরকে তুলে দিয়েছি, পথ ধরিয়ে দিয়েছি। কিন্তু সত্যি সত্যি ক্ষমতায়ন যেটাকে বলে, সেটাকে তারা পেয়েছে। যার যার নিজের জায়গায় কাজ করতে গিয়ে নারী হিসেবে প্রতিনিয়ত তাকে প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। ভারতবর্ষে 1000 পুরুষের সঙ্গে নারীর সংখ্যাটা হচ্ছে 1020। তার মানে নারীর সংখ্যাটা একটু বেশি, তো মেয়েদের সংখ্যা বেশি। অথচ আমরা যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পরিসংখ্যান দেখি, তাতে দেখা যাবে যে কত কম সংখ্যক নারীরা প্রফেসর হয়েছেন। আমি যদি আমার সিন্ডিকেট মেম্বার্সদের কথা তুলি, 21 জন বা 22 জন মেম্বার্স, তাদের মধ্যে 4 থেকে 5 জন, খুব বেশি হলে 6 জন হচ্ছে নারী। তাহলে নারীদের উঠতে দেওয়ার পথে কোথাও না কোথাও সব সময় প্রতিবন্ধকতা থাকছে। বলি না যে বারবার করে, আমি যদি মহাভারতের গল্প পড়ি তখন কিন্তু দেখি মেয়েরা অনেক বেশি স্বাধীন ছিল তখন। আর যদি ছোটোবেলার কথা বলি, আমি যেহেতু বালুরঘাটের মেয়ে, আমার জন্মের পর আমরা 2 বোন। খুব স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত বাড়িতে একটা চিন্তা হয় যে আমার আরেকটা মেয়ে, মা বাবার হালকা চিন্তা হয়, কিন্তু তার থেকেও বেশি আত্মীয় স্বজনে যে মেয়ে হওয়া মানে তো মেয়ের একটা বিয়ে দিতে গেলে প্রচুর খরচ। এইটা একটা, আবার আরেকটা মেয়ের থেকে আরও বেশি কি এক্সপেক্ট করা যায়। এটা খুব যে দোষ দেওয়া যায় তাও না, কারণ ওরা ওই সামাজিক সংস্কারে বড় হয়েছে, সেইভাবেই হয়তো নারিশড হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন আমি গান নিয়ে এগোবো, সেটাও একটা অদ্ভুত বিষয় ছিল, কারণ শুধুই স্কুলে বা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং গান করে যে উপার্জন করা যায়, সেটা একটা অ্যাবসার্ড ব্যাপার, সেটা একটা বিষয়। আর ক্ষমতার কথা যখন বলছিলে, আমি শান্তা ম্যাডামের কথার সঙ্গে একদম 100% সহমত। আমার কাছে পার্সোনালি ক্ষমতা আমার কাছে 3টে প্রধান ক্ষমতা যদি থাকে, তার মানে আমি প্রকৃত সুখী। 1 নম্বর হচ্ছে আজকের দিনে চলতে গেলে একটা মানিটার, একদম নিজের উপার্জনের টাকা, কারোর কাছে হাত পাততে হচ্ছে না। আমি সেটা 5 টাকাই হোক, 10 টাকাই হোক, যাই হোক, নিজের পরিশ্রমের, নিজের শিক্ষার উপার্জনের টাকা। দ্বিতীয়ত একটা শারীরিক ক্ষমতা, একটা সুস্থ শরীর, যাতে
কখনোই মানে রোগে ভোগা নয় বা ছিপছিপে যাই বলি আর কি, মানে সুস্থ শরীর। তৃতীয়ত নিজের ডিসিশন নেবার ক্ষমতা। একদম। কারণ আমার কাছে অনেক টাকা থাকতে পারে, আমি সুস্থ থাকতে পারি, কিন্তু ওই অনেক সময় অনেক সংস্কারের চাপে অনেক সময় আমরা নিজের ডিসিশন নিতে পারি না। 3 crore থেকেই শুরু হয়। শুধুমাত্র ডিগ্রি কিন্তু শিক্ষা এনে দিতে পারে না। সংস্কৃতি সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়েনি। সংস্কৃতি তো নানান রকমের হতে পারে, তাই এই সংস্কৃতির দিকটা যেন পরিবার থেকে তৈরি হয়। বাবা মাকে কতটা সম্মান করছে, ভাই বোনকে কতটা সম্মান করছে, এই প্রত্যেকটা সম্পর্কের সাথেই একজন সম্পূর্ণ মানুষ তৈরি হয়। আমরা যেন ধীরে ধীরে এই পুস্তক বা বইগত শিক্ষার দিকে বেশি চলে যাচ্ছি, সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা বেশি করি তো, কিন্তু আমাদের চলাফেরা, কথা বলা বা সব কিছুর মাঝখান থেকে এই সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে। তো যেই মেয়েটা বিয়ে করে এমন একটা ফ্যামিলিতে পড়লো, সেই ফ্যামিলিতে তারা এরমভাবেই বড় হয়েছে যে নারীর শুধুমাত্র একটি দেহ, সেটা সকলের কাছে পরিবেশন করার যোগ্য নয়, কিন্তু নারী দেহ যে একটা শৈল্পিকতা তৈরি করতে পারে, সেই জায়গাটাই আমরা পৌঁছতে পারছি না। সেই জন্যই এই সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতে হয়। তাই আমরা হয়তো এখানে যারা আছি কোনো না কোনোভাবে মায়ের শিরদাঁড়াটা সোজা ছিল বলে সোজা হয়ে বসতে পারছি, এখন এই মঞ্চে এত কথা বলছি। সুতরাং অনেকেই আছেন যাদের মারা এরকমই শিক্ষা দিয়েছেন, তুমি কিন্তু বড় হয়ে সবার সাথে খোলামেলা মিশতে পারবে না, বেশি ছেলে বন্ধু করতে পারবে না। সেই জন্য এখনও হয়তো শুধু গার্লস স্কুল আছে, বয়েজ স্কুল আছে, কোয়েট স্কুল তো সব জায়গায় হয়ে ওঠেনি। শুধু গার্লস স্কুল কেন, সবাই একসাথে তো পড়াশোনা করতেই পারে, কিন্তু এই বাধাটাও তো এখনও রয়ে আছে। সেইটা আমাদের মনে হয় কোথাও মানে আমাদের দেখতে হবে। শুধুমাত্র আমরা এটা হয় বলি, আমাদের দেখতে হবে যে আমরা এই হওয়ার থেকে কিভাবে ঊর্ধ্বে যেতে পারি, আমরা কোথায় কোথায় দাঁড়ালে বা আমরা কি কি কাজ করলে এই সমস্যাগুলোর সমাধান করতে। ছেলে তো আমার মুখে আগুন দেবে, তোমার মুখে কে আগুন দেবে, সেগুলো তো ভাবতে হবে। এই অলক্ষণে কথা বলো না। ঠাকুরমশাই আপনি আপনার কাজ করুন। তো ঠাকুরমশাই বললেন, মা আপনি 2018 সালে দাঁড়িয়ে এসব কি বলছেন? সন্তান তো সন্তান, আর আমাদের শাস্ত্রে আছে উপযুক্ত কন্যা শতপুত্রের সমান। তো আপনি এই ধরনের কথা কেন বললেন? এবং তারপরে আমি খুব আনন্দ পেলাম যে আমার মেয়েই হয়েছে। তো সমস্যা হলো যে তাকেও ওরকম হসপিটালে গিয়ে আমার শাশুড়ি সবার আগে বললেন, ফর্সা তো হলো না, বাবা মা এত ফর্সা। তো আমি আর কি লড়ে যাই, আমি যুক্তি দিলে তো মেয়েরা চিরকালই দজ্জাল, তো আমি প্রচণ্ড দজ্জাল বউ আর কি, যে আমি এই প্রত্যেকটা জিনিসই লড়ে যাই, আমি ছাড়ি না। সবাই বলে আরে ও ইগনোর করো, ছেড়ে দাও। আরে কী করে ছাড়বো? আমার বাড়ি বসিরহাটে, আমার মা স্কুলে পড়াতেন, আমার দাদা আছে। আমি বুঝতেই পারিনি যে আমরা দুজন আলাদা মানুষ। মানে আমি এত আদর পেতাম বা আলাদা করে, শুধু মেয়ে বলেও সেটা খানিকটা, যে আমার দাদা মজা করে বলতো যে মোম যদি বলে সূর্য দক্ষিণ দিকে উঠেছে, বাবা মা বলবে তোরা একটু ভেবে দেখতেও তো পারিস ও যখন বলেছে। তো সেই ইনডিসক্রিমিনেশন যে জায়গাটা আমি কখনো দেখিনি। তো তারপরে এই সুন্দর একটা ছোটোবেলার পর যখন পরবর্তী জীবন শুরু হলো, তাতে আমাকে পদে পদে লড়তে হয়েছে। আমার যখন প্রথম বিয়ে হয়, সেখানেও আমাকে চাকরি করা থেকে একদম বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যেহেতু আমার মা শিক্ষিকা, তো মা আমাকে কিচ্ছু শেখাননি। আর দ্বিতীয় আরেকটা মজার কথা, সেটা একটা ইন্সপিরেশনই ছিল। 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। আমরা প্রত্যেকেই যথেষ্ট বড় হয়েছি, নিজেদের সংসার আছে প্রতিষ্ঠিত, কিন্তু মাথার ওপর থেকে যেন মনে হলো একটা ছাতা চলে গেল, মানে খুব একটা কঠিন একটা অবস্থা যেন এসে গেল বলে মনে হলো। মা কিন্তু নারী ছিলেন। আমার মেয়ে অনেক দূরে থাকে, প্রায় ওই হোয়াটসঅ্যাপে কথা হয়। ওখান থেকে ও যে সমস্ত
ডিরেকশন দেয় বলা উচিত, কারণ ও কোনো মানে ওপিনিয়ন দেয় না, ও বলে এটা করতে হবে, তুমি এটা করবে, তুমি ওটা করবে না, এরকম বলে। সেই সব শুনে আমার স্ত্রী বলেন, তুমি তো মেয়ের কথা শুনে চলো, আর মেয়ে তোমাকেই ফোন করে, আমায় করে না। কাজেই এখানেও আমার মেয়ে একজন নারী এবং আমার স্ত্রীও একজন নারী, যাদের নিজেদের মধ্যে মানে কন্যা এবং মাতার মধ্যে একটা কন্ট্রাডিকশন কোথাও আছে। যে সেমিনারটি শুনলাম, যে সেমিনারটি নারীর ক্ষমতায়ন কি নারী সুরক্ষার চাবিকাঠি, বললেন অধ্যাপক শান্তা দত্তদে, কবি অদিতি বসু রায়, নৃত্যশিল্পী অর্পিতা ভেঙ্কটেশ, সঙ্গীতশিল্পী মেঘলা দাশগুপ্ত। এছাড়া আরও একটি সাহিত্য ভাষা বিষয়ক সেমিনারে ছিলেন দুই অধ্যাপক। তাদের মধ্যে অবশ্যই অন্যতম অনিল আচার্য এবং আরও একজন, তিনি বাংলার অধ্যাপক। শব্দকোনা আবৃত্তি সংস্থা, আবৃত্তি আলেখ্য, ক্রান্তিকালের গান এবং আরও বহু সঙ্গীত সংস্থা, নৃত্যগোষ্ঠীর সবাই পানিহাটির, তাদের যে জায়গা করে দেয়া সত্য মাতৃভাষা প্রসারণ সমিতি এই কদিনের পুস্তক মেলায়, এটা একটা সংস্কৃতি চেতনার বিকাশের একটা অসম্ভব সুযোগ এবং তাদের এই ভূমিকা প্রশংসনীয় মেলা কমিটির। আমরা যত স্বাদ ছিল সাধ্য ছিল না, রবীন্দ্রনাথ বলেছেন, আমরা মেলার প্রতিটি দিন উপস্থিত থাকতে পারিনি আমাদের ক্যামেরার, ফলে আমরা সংগ্রহ করতে পারিনি। তবু যেটুকু সংগ্রহ করা গেছে সেটুকুই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, তুলে ধরব। আপনারা সেই অনুষ্ঠানগুলি দেখুন এবং সত্য মাতৃভাষা প্রসারণ সমিতির এই উদ্যোগের পাশে আপনারা থাকুন। মেলা এগিয়ে চলুক, আপনারা সহযোদ্ধা হয়ে মেলা কমিটির পাশে থাকুন। পানিহাটির বুকে একেবারে সুস্থ সংস্কৃতির পক্ষে সত্তর মাতৃভাষা প্রসারণ সমিতির যে আন্দোলন, তার শরিক আপনি, আমি, আমরা প্রত্যেকে। আপনারা আমাদের অন্যান্য অনুষ্ঠান যা সংগৃহীত হয়েছে সেগুলো দেখুন। ধন্যবাদ। আশিয়া সাহা, দীপশা সাহা, অভিক ভট্টাচার্য, ভূমিকা প্রসাদ, অর্পিতা দাস, সৃজা দাস, আকাশ প্রসাদ, বিজয় সাহা। এই আলেখ্যে যাদের কবিতা রয়েছে তারা হলেন কবি সুকান্ত ভট্টাচার্য, শঙ্খ ঘোষ, মৃদুল দাশগুপ্ত, হান্নান আহসান, মন্দ্রাকান্তা সেন এবং বিপ্রতীপ দে। শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য ছোট মুখে বড় কথা। আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, এত যে রাত্রি দিনে কাছি সবাই মিলে, চোখে জল পড়ছিল না, কিছু কি রায় মানো না, দিয়ে যাও 1 কোটি জল আমাকে ডুবিয়ে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা, ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘনা, সে ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা নন্দ হলে, ভালো আর হই কি করে, দুটা জল না পেলে, ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে। একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা, থামাও তোমার খুনসুটিয়া, থামাও তোমার খেলা, শোনো একটা কথা, শোনো একটা কথা, মেঘের ভাটা দেখে আকাশ জুড়ে, এখন আমার মন চাইছে মেঘময় সুরে, তুমি গান শোনাবে, তুমি গান শোনাবে, ভাবতে ভাবে ভরবে গোটা বাড়ি, যে যেখানে আছেন সবাই আসবে তারা বাড়ি, তোমার গান শুনতে, তোমার গান শুনতে, বৈকুণ্ঠে দেবতারা জড়ো, ভাবেন তারা কেমন করে এমন গান যে করো, এমন সুর সোহাগী, এমন সুর সোহাগী, বৈরাগী এলেন কোথা থেকে, এই না ভেবে তোমার গানে আপ্লুত প্রত্যেকে করেন পুষ্প বৃষ্টি,
করেন পুষ্প বৃষ্টি, সেই জিনিসটি কেমন যে তা জানো? আকাশ থেকে উপর রেখা মাটিতে চমকানো, সে এক বাদল ধারা, সে এক বাদল ধারা আত্মহারা তোমার মাথায় ঝরে। আজ বিকেলে তাই তো সবাই বলছি সমস্যারে, তুমি গান গেয়ে যাও, তুমি গান গেয়ে যাও, গান গেয়ে যাও, গান গেয়ে যাও। পাহাড়ের ডান দিকে ঝর্ণার বাই, আমাদের বাড়ি ছিল ছোট এক গাই। শহরের থেকে দূরে কুটি কয় ঘর, আসতো ডাকের চিঠি 1 মাস পর। তীর তীরে ছোট নদী এঁকে বেঁকে সে তো এক ঝাঁক মাছ নিয়ে সমতলে যেত। আমাদের পাঠশালা উঁচু সবচেয়ে, উঠতাম পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে। হারাতো ছাগল ছানা তার খোঁজে খুকু, সে তখন খুবই ছোট এই এতটুকু। আমাদের দুটি গায়ে দুটি ছিল হাঁস, সেই সব কিছু আজ ইতিহাস। হয়নি প্রলয় কোনো, হয়নি তো ঝড়, আমাদের গ্রামখানি এখন শহর, আমাদের গ্রামখানি এখন শহর। আমরা এই পৃথিবীকেই চিনি, জানি আমাদের এই পৃথিবীকে, যেখানে আমরা সকলে মিলেমিশে থাকি, বেঁচে থাকি একে অপরের সঙ্গে। কিন্তু বর্তমানে পৃথিবী বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে। আমরা হারিয়ে ফেলছি আমাদের চেনা পৃথিবী। পৃথিবী গ্রাস হচ্ছে প্রতি মুহূর্তে রাক্ষসমুখী আগ্রাসন শক্তির এবং যুদ্ধে। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একই অনা সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে। ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য। হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। চাঁদ উঠেছে জ্যোৎস্নাতে আজ, সারা আকাশ ভাসে, তাই দেখি ওই বারান্দাতে ছোট্ট খোকা হাসে। ছোট্ট খোকার মা বলেছে, আয় আয় চাঁদ মামা, চাঁদ কপালে তীর দিয়ে যা, দেব জরির জামা। জ্যোৎস্নাতে আজ বান ডেকেছে সোনার বরণ চাঁদে, তাই দেখে ওই পথের ধারে ছোট্ট খোকা কাঁদে। ছোট্ট খোকার মা বলেছে, আয় আয় চাঁদ মামা, শুকনো রুটি জুটিয়ে খোকার কান্নাটাকে থামা। এমনি করে ছোট্টবেলায় চাঁদ দেখে প্রত্যেকে, সব মায়েরাই খোকন ভোলায় চাঁদকে ডেকে ডেকে। চাঁদ তো নিজের জ্যোৎস্না মেখে হেসে কুটি কুটি, এর কাছে সে সোনার থালা, ওর কাছে সে রুটি। রাজার মতন রাজা তিনি, কেউ তো অমন বলেন না। পান থেকে চুন খসলে জানি, তবু মশাই টলেন না। কেমন রাজা দেশের রাজা, কেউ কখনো জানেন না। ভীষণ তেনার আইন কানুন আসলে কেউ মানেন না। সেই সে রাজা ওরে বাবা রাজপ্রাসাদে থাকেন না। কোথায় তবে? নানা নানা খোঁজ তার কেউ রাখেন না। মন্ত্রীগুলো ছন্ন ছাড়া, কাজ দিলে কেউ সারেন না। অলস অবুঝ হাড়গিলেরা কোনো কাজই পারেন না। তবু রাজার গর্ব ভারী, কথায় তিনি হারেন না। মগ্ন এমন জাকজমকে ধার করতাই ধারেন না। চারিদিকে এই রাজারা সিংহাসনে আছেন না, তাদের ঘিরে কারা যেন ইদি উদি নাচেন না, ইদি উদি নাচেন না। কতদিন তো লোক দেখিনি ওরা রাক্ষস তোমার, তোমার থেকে বড় তোমার পরমাণুর বোমা। চোখে বারুদ আগুন জ্বলে, হিংসা নখে ডাকে, রক্ত নরমুণ্ড লাগে প্রতিদিনের ভাতে। ও রাক্ষস ধরবে কে দোষ, বাড়িয়ে আছো ভাবা, যুদ্ধ তোমার প্রতিদিনের খিদে এবং খাবার। জ্বলছে আকাশ, উঠছে বাতাস, বৃক্ষলতা ঘাস,
বড় খবর বড় খবর বাচ্চা ভুলো না, যুদ্ধ জাহাজ বোম মিসাইল তোমার আছে তারও, তোমার হাতে ভিড় প্রান্ত তৈরি হবে আরো, দু চোখে ক্রোধ হিংসা আগুন দাপাও আমেরিকা, আপাতত বন্ধে রাখে ইরান তোমার শিকার। হ্যালো হ্যালো আমেরিকা, শুনতে পাচ্ছ হ্যালো, যত্ন করে দেশে দেশে মারণ বোমা ফেলো, মারণ বোমা ফেলো। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ছোটদের অনুষ্ঠান শোনার জন্য। আপনাদের সঙ্গে আমাদের পথ চলা, আমরা সহযাত্রী। পুরাতনে নূতনের সত্য সংযোজনা, মাতৃভাষা অমর্যাদা অমর্যাদা না মানছি না, মানব না। মধুর তোমার কোলে বাস, তোমার স্নেহভরা আলিঙ্গনে শান্তির নিবাস, তোমার মাঝে অনন্ত শক্তি পাই মোরা যাতনা, তোমার আঁচল তলে দিয়ে ঠাই সয়েছ কত যন্ত্রণা। ভাষার অতীত ভাষাতীত কিছু থাকে। রবীন্দ্রনাথও সে কথাই বলেছেন, ভাষা থেকে ভাষাতীতে যাওয়া সেটা একটা শারীরিক প্রক্রিয়াও বটে। আমরা চাইবা না, ধরুন পেন্টিং, ছবি, ধরুন গান, ধ্বনি, যে ধ্বনি আমাদের মুগ্ধ করে। একটা রবীন্দ্রসঙ্গীত শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। রাজ রাজে রণস্থলে শ্যামা নাচে, রাজ রাজে রণস্থলে শ্যামা নাচে, শোভে ঝঞ্ঝা শোভে ঝঞ্ঝা তার মায়া রঙে নাচে, ও দেখো তার মায়া রঙে নাচে। আমি রক্ত ছড়িয়ে কাঁদলাম, আমি রক্ত ছড়িয়ে কাঁদলাম।